আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বাজেট পরবর্তী প্রথম কার্যদিবস এবং সপ্তাহের প্রথম কার্যদিবস আমরা যেমনটা দেখেছি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বেশ ভালো একটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই কিন্তু লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যদি একটু সূচকটা দেখি এবং লেনদেনের পরিমাণটাই কেমন ছিল এবং কতটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে বা হারিয়েছে সেটাও একটু দেখে নিই যদি এক পলকে। অর্থাৎ দিনের শুরুতে কিন্তু বেশ ভালো একটা গতির মধ্যে দিয়ে ছিল এবং টার্নওভারও বেশ ভালো ছিল। ১,০০০ কোটি টাকারও বেশি আমরা দেখেছি যে প্রথম ৩ ঘন্টায় কিন্তু লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ১,০০০ কোটি টাকার বেশি। আমরা একটু দিন শেষে যদি সূচকের অবস্থান দেখি এবং আমরা যেটা দেখেছি যে আজকে দিন শেষেও ১০৪ পয়েন্ট পজিটিভ থেকেছে। আমরা ৫,৬২৫ পয়েন্টের সূচকের অবস্থান দেখতে পাচ্ছি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বাড়ার সংখ্যাটাই বা কত রয়েছে এবং সেটা একটু দেখে নিব। আমরা সারাদিন জুড়ে দেখেছি যে বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়ে লেনদেন চলছিল এবং সেই ধারাবাহিকতা কিন্তু লেনদেন শেষ করেছে। ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। দর হারানোর সংখ্যা দেখছেন ৯৩টি, অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এবং দিন শেষে টার্নওভার যেটা রয়েছে, টার্নওভার আপনারা দেখতে পাচ্ছেন যে ১৩৫৮ কোটি ৪৭ লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো বেশ ভালো গতির মধ্য দিয়ে কিন্তু লেনদেন শেষ করেছে আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালীর সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, থ্যাংক ইউ। জি, আপনাদের প্রত্যাশা এবং এই যে বাজেট প্রস্তাবনা দুটোর একটা সিঙ্ক্রোনাইজেশন কেমন ছিল? আমার কাছে মনে হয় যে খুব ভালো হয়েছে। তার কারণে আমি অ্যাট দ্য সেম টাইম ধন্যবাদ জানাতে চাই মাননীয় অর্থমন্ত্রীকে, বিকজ প্রথমবারের মতো দেখলাম যে বাজেট ডকুমেন্টের ২ পৃষ্ঠাই পুঁজিবাজারের জন্য বলা হয়েছে, কথা ওনারা বলেছেন। সো কাজেই এটা আমার কাছে মনে হয় যে দিস ইজ এ গুড স্টার্টিং সরকার আসার পরে, এবং ইট ইজ উই আর হ্যাপি। যে আমরা কি বলতে পারি যে তাদের আসলে কমিটমেন্টের জায়গা থেকে সেই কমিটমেন্টটা রেখেছেন তারা? অবশ্যই বলতে পারি। তারা তাদের কমিটমেন্ট যেটা পাওয়ারে আসার আগে, গভর্নমেন্ট ফর্ম করার আগে ছিল, এখনও তাই আছে। এবং যে সকল ইয়ে দিয়েছেন ওনারা, সেই সুবিধাদি দিয়েছেন, দিতে চাচ্ছেন, সেগুলো সবই কিন্তু ডিরেগুলেটরি রিজিমের দিকে যাচ্ছে। সো কাজেই ওনাদের প্রথম ইয়ে ছিল যে ডিরেগুলেটরি রিজিমে আমরা যাব। সো সেই উদ্দেশ্যেই ওনারা ধাবিত। জি, আমরা যদি একটা বিষয় নিয়ে একটু এখানে আলোচনায় আসি যে বাজেট, এই যে পরবর্তী বাজেট ঘোষণায় প্রস্তাবনায় যে পুঁজিবাজারের জন্য বেশ কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে, সেখানে একটা বিষয় ছিল যে যেটা সেটেলমেন্টের ইস্যুটা, শেয়ার সেটেলমেন্টের ইস্যুসটা, সেটা হচ্ছে T+2 যেটা আছে বর্তমানে এবং T+0-তে নামিয়ে আনার একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে, এই কমিটমেন্টও করা হয়েছে। এটা আসলে কতটা সময় সাপেক্ষ বা কতটা আসলে সহজ হবে? এটাকে কালকেই করা যেতে পারে, বাট প্রোভাইডেড আমরা সকল স্টেক হোল্ডার যারা আছি, ডিএসসি এবং সিডিবিএল, এরা যদি রেডি হয় তাহলে কালকেই করা যায়। বাট আমার কাছে মনে হয় যে যেহেতু রেডি না, T0-তে এই মুহূর্তে কিছু কাজ করতে হবে। সো সফটওয়্যারে কিছু কাজ করতে হবে, সেগুলো হয়ে গেলে এটা তড়িৎ গতিতে হয়ে যাবে। এটা আমার কাছে মনে হয় যত তাড়াতাড়ি ডিএসসি সিডিবিএল ব্যাংকস রেডি হয়, তত তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে। আর এই সেটেলমেন্ট সাইকেলটা যদি কমে আসে, সেক্ষেত্রে যে পুঁজিবাজারের যে টার্নওভার, সেটাও কি বাড়বে কিনা বা বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা? অবশ্যই দুইটা জিনিস হবে। একটা হলো যে ভলিউমসগুলো বাড়বে, আর দ্বিতীয়ত ধরেন ট্রেড বেশি হবে এবং বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যেমন হয় কি, এই অনেক ক্ষেত্রে হয় যে শেয়ার যখন বিনিয়োগকারীরা ম্যাচিওর হয়, বাই দ্যাট টাইম আবার শেয়ারের দাম পড়তে থাকে। সো এই যে একটা বিনিয়োগকারীদের একটা ইয়ে আছে, সব সময় থেকে যায় যে ম্যাচিওরিটির পরে দেখা যায় যে কমতে থাকে। সো সেইটা কিন্তু বন্ধ হবে কিছুটা। তার কারণটা হচ্ছে যে আপনি সেম ডে শেয়ার পেয়ে যাবেন এবং সেম ডে আপনি টাকা পেয়ে যাবেন। সো জি। কাজেই
দুইটাতেই কিন্তু বিনিয়োগকারীদের সুবিধা হবে। জি, আর আরো কিছু বিষয় আছে, তার মধ্যে আমি দুই একটা নিয়ে কথা বলতে চাচ্ছি, যে বিদেশি বিনিয়োগকারীদের সুবিধা দেয়া, এটাও এখানে একটা প্রস্তাবনা ছিল। তো সেখানে আসলে অনেক সময় আমরা দেখেছি যে বিদেশি বিনিয়োগকারী যারা আছে তাদের যে এই টাকাটা তারা হচ্ছে মানে ইনস্ট্যান্ট হচ্ছে নিয়ে যেতে পারে না, সেখানে বেশ কিছু হ্যাসেল তাদের পোহাতে হয়। সেই জায়গাগুলো কতটা সহজ হবে? দেখেন, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা সার্কুলার দিয়েছে যে ওনাদের টাকা নেবার সময় কোনো ইয়ে দেয়া লাগবে না, রিপোর্টিং। সো আমার কাছে যেটা মনে হয় যে এই বিষয়টা আমাদের যে নতুন চেয়ারম্যান হয়েছেন, উনি কিন্তু দুইটা জিনিস ইনহেরিট করেন। নাম্বার ওয়ান, মাল্টিন্যাশনাল কোম্পানিদের কি কি সমস্যা আছে এই বাজারে এনলিস্টমেন্টের জন্য সেইটা, এবং নাম্বার টু, যেহেতু উনি সবসময় বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে যুক্ত ছিলেন, বিধায় ওনার সাথে ফরেন ইনভেস্টররাও যুক্ত ছিলেন। সো কাজে এই দুইটা জিনিস উনি খুব ভালোভাবে বোঝেন এবং জানেন, এবং সেগুলো আমি আশা করছি যে নতুন চেয়ারম্যান সাহেব সেগুলোকে ডেফিনেটলি প্রায়োরিটি দিয়ে সেগুলোকে সেই যে যেখানে যেখানে সমস্যা আছে সেগুলো উনি ঠিক করবেন, এটা আমি মনে করি। এবং তাতে দেখবেন যে অনেক মাল্টিন্যাশনাল কিন্তু লিস্টিংয়ের জন্য পুঁজিবাজারে আসবেন বলে আমি মনে করি ওই সমস্যাগুলো সমাধান করার পরে। জি, আর যে পদক্ষেপগুলোর কথা বলা হয়েছে, আমরা দেখেছি যে সেই পদক্ষেপগুলো নিয়ে যদি একটু বলতে চাই, যে সেগুলো আসলে কেমন হবে, মানে এই জায়গাগুলোতে কতটা সহজ হবে পরবর্তীতে এগুলো ধাপে ধাপে এই কার্যক্রমগুলো করতে? খুব ভালো হবে, তার কারণ এখানে মাননীয় অর্থমন্ত্রী কয়েকটা জিনিস বলেছেন যেগুলো আমরা চাচ্ছি যে এগুলো করার জন্য। সো সেখানে যদি আমি বলি তাহলে ভালো সম্ভাবনাময় কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার সহজ করতে অপ্রয়োজনীয় জটিলতা, দীর্ঘসূত্রিতা, অতিরিক্ত ব্যয় এবং অনুমোদন ও পরিপালন সংক্রান্ত অস্পষ্টতা কমানো হচ্ছে। সো কাজেই এই এই সময়টা আসলে এই যে কতদিন লাগতে পারে আমরা যদি একটু এই যে জানতে চাই? কথাগুলো উনি বলেছেন না, জি, জি। এই কথাগুলো একটা ইয়ে রাখে। তার কারণটা হচ্ছে যে দেখেন, সামান্য ব্যাংক থেকে যদি কোনো ব্যবসায়ী টাকা নিতে চায়, 1.5-2 মাসের মধ্যে উনি টাকা পেয়ে যায়। আমাদের মার্কেটে আসার জন্য, টাকা উত্তোলন করার জন্য ওনাকে 1.5-2 বছর অপেক্ষা করতে হয়। সো এই সময়টা যদি আমরা ইমিডিয়েটলি কমাতে পারি, তাহলে কিন্তু আহ, ভালো ব্লু চিপ কোম্পানি কিন্তু এই পুঁজিবাজারের লিস্টিংয়ের জন্য আসতে হবে। এইটা একটা পলিসিগত সিদ্ধান্ত, এবং এই পলিসি সিদ্ধান্ত যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে কিন্তু পুঁজিবাজার ব্যাংকের থেকে লং টার্ম ইনভেস্টমেন্ট নেবে না, সবাই পুঁজিবাজার থেকে লং টার্ম ইনভেস্টমেন্ট নেবে। অ্যাজ এ রেজাল্ট পুঁজিবাজারেও ডাইভার্সিটি বাড়বে। অ্যাট দ্য সেম টাইম ব্যাংকের যে ব্যাড লোনের যে ইয়ে আছে সেটাও কমে যাবে। জি, আপনি নিজে একটু আগে বলেছেন যে এই যে যখন নতুন কোম্পানিগুলোকে তালিকাভুক্তির বিষয়গুলো যে সহজীকরণ করা হবে, অর্থাৎ আইপিও আবেদন, নথি যাচাই বা ফি পরিশোধ, অনুমোদন, পুরোপুরি প্রক্রিয়াগুলো যখন হচ্ছে অনলাইনে বা সহজ করা হবে, সেই সময়টা আসলে কতদিন লাগতে পারে? আমরা মানে আমি মনে করি যেটা টেস্টেড, এবং সেটা আমি যখন বোর্ডে ছিলাম তখন এই জিনিসগুলো আমরা করেছিলাম। সেটা হলো 45 দিনের ভিতরে একটা কোম্পানি মার্কেটে হিট করতে পারে। জি। তো 45 থেকে 60 দিনের ভিতরে একটা কোম্পানিকে বাজারে নিয়ে আসা সম্ভব। জি, এখন জানতে চাচ্ছিলাম যে এই যে সামনে বাজেট পূর্ববর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি যে বাজারের একটা ধারাবাহিকতা ছিল, এবং আর টানা কিন্তু একটানা 10 দিনও কিন্তু বাজারে একটা গতি ছিল, পজিটিভ ধারায় কিন্তু লেনদেন হচ্ছিল। তো সেই ধারাতে আমরা যদি পরবর্তী যে মানে ভবিষ্যৎ যদি এই বাজারের অবস্থানটা একটু জানতে চাই, কেমন যেতে পারে এই বাজারের অবস্থা? দেখেন, এ বাজার আমার কাছে যেটা মনে হয়, লং টার্মের জন্য যদি আমি এই বাজারটাকে ভালো বলতে চাই, তাহলে এখানে সরকারকে এই বাজার থেকে বেনিফিট নিতে হবে। বিভিন্ন প্রকল্পের আংশিক যে ইয়েটা
পুঁজি এইটা এই বাজার থেকে যদি সরকার নেয় তাহলে বাজারটাকে সরকার ভাইব্রেন্ট রাখবে, এবং বাজারটা যদি ভাইব্রেন্ট থাকে তাহলে কিন্তু বাজারটা সব সময়ের জন্য বাজারটা ভালো থাকবে। ডেফিনেটলি প্রফিট হবে, লস হবে, এইগুলো তো চলতে থাকবে, প্রফিট টেকিং ইত্যাদি। বাট এই জিনিসগুলো সরকার যদি তাদের প্রকল্পের একটা আংশিক যদি ওনারা এই বাজার থেকে নিতে চান, বাজারটাকে ভাইব্রেন্ট রাখতে পারেন, তাহলে পরে এই পুঁজিবাজার ভালো হবে। এখন তো ধরেন যে সিচুয়েশনে আছি সেটা হলো বাজেট ভালো হয়েছে, সেটার একটা বাজারের উপরে প্রভাব আছে, আবার এসইসিতে চেঞ্জ আসছে সেটার একটা প্রভাব আছে, বিধায় এই বাজারটা এখন মোটামুটি যেভাবে চলছে এটা এইভাবে চলবে। আপনি দেখেন সরকার কিন্তু বাজেটে আরেকটা জিনিস সুন্দর করেছে, সেটা হলো আইপিও প্রক্রিয়া সময় নির্ধারিত ও প্রযুক্তি নির্ভর করা হবে। আবেদন দাখিল, আনুষঙ্গিক দলিলাদি, যাচাই বাছাই, ফি পরিশোধ, সংশোধন, অনুমোদনের ধাপ অনলাইন সম্পন্ন করা। মানে হলো অনলাইন সম্পন্ন হবে, মানে এটা আপনি অ্যাপ্লাই করবেন অনলাইনে, এবং অনলাইনে কিন্তু দেখা যাবে যে আপনার অ্যাপ্লিকেশনটা কোথায় আছে, কোন প্রসেসটা দেখা যাবে যে কতদিন। জি। এক্স্যাক্টলি। সো এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, কোথাও ডিলে হলে কিন্তু সেটা ধরা পড়বে সিস্টেমে। সো এই জিনিসটা খুবই ভালো করেছে, এবং আমার কাছে মনে হয় যে বন্ডের বিষয়, বন্ড ডেভেলপমেন্টের বিষয়েও ইসে আসে, বাজেটে আসে, কর্পোরেট বন্ডের বিষয় ইত্যাদি অনেক কিছুই আছে। বাট এগুলা যদি বাস্তবায়ন করা যায় এবং করা সম্ভব আমি মনে করি, তাহলে পুঁজিবাজারের কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। যেটা আসলে দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে এই পুঁজিবাজারকে হচ্ছে বড় অর্থায়নের একটা হচ্ছে সোর্স হিসেবে দেখার জন্য দীর্ঘদিন ধরেই কিন্তু একটা দাবি ছিল। তো সেই একদম। জায়গাটা এই যে বন্ড সুকুক বা অবকাঠামো মানে বিভিন্ন কিছুর জন্য তো এটা তো আসলে বন্ড মার্কেটটা চালু করতে হলে তো সেভাবে তো আগাতে হবে। মানে যদি একটু ছোট্ট করে জানতে চাই যে মানে সেই কোন পদক্ষেপটাগুলো সবার আগে নেওয়া উচিত। দেখেন সবার আগে দুইটা কারণ, আমাদের দেখেন 2.5-3 বছর ধরে কোনো আইপিও আসছে না, হ্যাঁ। সো আইপিও প্রসেসে যে ইমপ্রুভমেন্ট এবং আইপিও অটোমেটেড করার যে এইটা সর্বপ্রথম এই দিকে যেতে হবে, যাতে সোদের ভালো কোম্পানিগুলো আসার একটা রাস্তা ক্রিয়েট হয় এবং পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ভালো শেয়ার পান, এবং এই ভালো শেয়ার আসলে মাত্র নতুন বিনিয়োগকারী যুক্ত হবেন বাজারের সাথে। সো এইটাকে ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ডিএসসি এবং সিডিবিএল সকল কাজ শেষ হয়ে গেলে করা উচিত ইমিডিয়েটলি, শেষ হয়ে গেলে টি জিরোটা হয়ে গেলে এইটা একটা বাজারের জন্য একটা বিশাল কাজ হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরাও আশা করছি যে প্রত্যেকটা পদক্ষেপ ধাপে ধাপে পর্যায়ক্রমে সেটা এক্সিকিউশন করা হোক। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, দর্শক মণ্ডলীকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালির সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।